আসসালামু আলাইকুম। আমি অশ্রু মণ্ডল, প্রশিক্ষক, মেম ডিজিটাল সার্ভে। আজকে আমাদের কোর্সের দ্বিতীয় পর্বের ক্লাস। তো গতকাল প্রথম পর্বের ক্লাসে আমাদের কিছু কিছু বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই, যাতে বিষয়গুলো তো গতকাল আলাপ হয়েছি, আজকে আমি এটা নিয়ে আরেকটু রিভিশন করতে চাই। গতকাল প্রথম পর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে অটোক্যাডের ইন্টারফেস। অটোক্যাডের ইন্টারফেসে আসলে আসলে ইন্টারফেসে কিছু টুলস বার আছে, কিছু মেনু বার আছে। তো আমরা এই টুলস বারগুলো, তারপর মেনু বার, তারপর বিভিন্ন বার আছে, এই বারগুলো নিয়ে একটু সাধারণ ধারণা নেব, মানে রিভিশন আর কি, মেন কথা হলো। আচ্ছা, এখানে আমরা যেটা একটু রিভিশন করি, হ্যাঁ, এখানে আমরা অটোক্যাডের কর্নারে যে লগো দেখতেছি, আমার লগোটা যেহেতু 2025 সালের অটোক্যাডের ভার্সন ভেদে লগোগুলো কিন্তু একটু ডিফারেন্ট। তো 2025-এর লগো এটা, আপনারা 2021 বা যে যে ভার্সন চালান এখানে একটা লগো পাবেন অটোক্যাডের, বড় হাতে বড় হাতের এই লাল রঙের, বা বিভিন্ন রঙের থাকতে পারে, এটা যে ভার্সনের লগো যেমন তেমন আর কি। আমার 25-এর লগোটা এমন আর কি। এই লগোটাই মূলত হচ্ছে হলো অ্যাপ্লিকেশন মেনু। এই লগোর হাতের ডান দিকে আর একটা বার আছে, এই বারটাকে মূলত বলছি কুইক অ্যাক্সেস টুলস। তো এই ভিতরে, এই বারের ভিতরে যে টুলসগুলো আছে, এই টুলসগুলো আসলে ভিতরে আছে, অটোক্যাডের সেটিংসের ভিতরে আছে, অনেক ভিতরে আছে। তো আমাদের কাজের সুবিধার্থে অটোক্যাড এই টুলসগুলো আমাদের সামনে এনে রেখেছে, যাতে আমরা দ্রুত এখান থেকে এখানে ক্লিক করে এই টুলস বারগুলো কাজ করতে পারি। এই জন্য এটার নাম কুইক অ্যাক্সেস টুলস, ঠিক আছে। তারপরে এর হাতের ডানের দিকে আর একটা বার আছে, এই যে লাল কালারের বারটা দেখতেছি, এটা হচ্ছে টাইটেল বার। এর হাতের ডানে ইনফরমেশন বার, মানে সফটওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য এখানে আছে। আচ্ছা, এর নিচে যে বারটা আছে, এই বারটাকে মূলত বলছে মেনু বার, যেটা মূলত হাইড হয়ে থাকে, এটা আমরা দেখতে পাই না। এটাকে আমাকে পরবর্তীতে ভিতর থেকে সেটিংসগুলো কাস্টমাইজ করে এই বারটা আমাদের নিয়ে আসতে হয়। মেনু বারটা দেখা যায় না, আমরা মূলত অটোক্যাডে যে মেনুটা দেখা যায় এটা মূলত রিবন মেনু। এই মেনু বারের নিচেই যে বারটা আছে, এই বারটাকে বলছে রিবন মেনু, এটা সব সময়ের জন্য শো করে। আচ্ছা, এই রিবন মেনুর নিচে আছে হলো মূলত রিবন। আচ্ছা, এই রিবনের পরে এই বানানগুলো একটু আপনারা দেখে নেবেন, যদি এই ছবিটা আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা এই বানানগুলো খুব ভালোভাবে দেখে নেবেন, কারণ আমাদের অটোক্যাডের কমান্ড বক্সে কোনো কারণবশত বারগুলো হারায় গেলে এই বারগুলোর নাম লিখেই মূলত কমান্ড দিয়ে এই বারগুলো আমাদের নিয়ে আসতে হয়। আচ্ছা, এই রিবনের নিচে যেটা আছে এটাকে মূলত বলছে ট্যাব বার বা ফাইল ট্যাব, মানে যে যেটা বলে আর কি, মানে এগুলো তো অনেক নাম আছে, এক একজন এক এক নামে সম্বোধন করে। মানে আলটিমেটলি আপনাকে বুঝতে হবে যে নামটা আমি ব্যবহার করছি, এই নামের অর্থটা কি। এখানে যে ট্যাবগুলো আছে, এই ট্যাবের বিষয়গুলো আমরা তো এখন বুঝতেছেন না, এখন আমরা বারগুলো চিনতেছি। তো পরবর্তীতে যখন এই বারগুলো নিয়ে আমরা কাজ করব, তখন আপনারা বুঝতে পারবেন এইটাকে বলতে আমি কি বুঝাইতেছি বা এটার কাজ কি। তো আমরা মূলত এই বারগুলো বা মেনু এগুলো আমরা চিনতেছি, এগুলো কোনটার কি নাম, হ্যাঁ। এরপরে নিচে যে কালো অংশ পুরাটা, এর ভিতরে মূলত আমাদের ড্রয়িংটা থাকে। আমরা কোনো কিছু অঙ্কন যদি করি বা ড্র করি, যেটাই বলেন বাংলা বা ইংরেজিতে, তো এই কালো অংশের ভিতরে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে হলো ড্রয়িং স্পেস। অনেকে বলে ড্রয়িং এরিয়া, কেউ বলে ওয়ার্ক স্পেস, কেউ বলে আর্টবোর্ড, হ্যাঁ। এখানে আমরা আর্টবোর্ড বলে সম্বোধন করব। মূলত এই আর্টবোর্ড শব্দটা বলতে বলতে আমি অভ্যস্ত, এই জন্য আমি এখানে আর্টবোর্ড শব্দটা উল্লেখ করব। পরবর্তীতে যদি আমি আর্টবোর্ড শব্দটা উল্লেখ করি, তখন আপনি বুঝে নেবেন যে আসলে আমি ড্রয়িং স্পেস, এই মাঝখানে স্পেসটার কথাই কিন্তু বলছি, ঠিক আছে। এইবার দেখেন হাতের ডান, একবারে ডান কর্নারে এই যে এই দুটা বার দেখছেন, এই দুটা বারই মূলত ন্যাভিগেশন বার। ন্যাভিগেশন বারের একটা ন্যাভিগেশন বারটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো উপরের যে বারটা, যেটাতে আমাদের নর্থ মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই দিকগুলো মূলত নির্ধারণ করা হয়, দেখা হয় এই বার দিয়ে, হ্যাঁ। আর নিচের অংশটুকু ন্যাভিগেশন, মানে যখন আপনি ড্রয়িংগুলো করতে করতে যখন ড্রয়িংগুলো একদিকে মুভ করবেন, তারপর আপনি আপনার সুবিধা মতো, এটা মূলত থ্রিডির ক্ষেত্রে বেশি লাগে, থ্রিডি ইন্টারফেসের জন্য বেশি লাগে। তো আমরা যেহেতু টুডি ইন্টারফেসে কাজ করব, আমাদের এই বার নিয়ে খুব বেশি কাজ নাই, আসলে ন্যাভিগেশন বার নিয়ে খুব বেশি কাজ নাই। তারপরে ছোটোখাটো একটা দুটো কাজ থাকতে পারে,
তো সেটা যদি থাকে না আপনাদের অবশ্যই আপনারা দেখবেন, আমি যখন কাজ করব আপনারা এটা অবশ্যই দেখবেন। এরপরে নিচে দেখেন এখানে একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, একটা অ্যাক্সিস দেখানো আছে, মানে কোন দিকে এক্স অ্যাক্সিস কোন দিকে ওয়াই অ্যাক্সিস, এটা যদিও দেখানো লাগে না, আমরা বুঝতে পারি কোন লাইনগুলো এক্স অ্যাক্সিস কোন লাইনগুলো ওয়াই অ্যাক্সিস, এটা বোঝা যায়। তো এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের একটা নির্দেশক, একটা ইয়ে আছে, এখানে একটা অপশন আছে, আইকন আছে, অপশন না ঠিক আইকন আছে। এই আইকনটাকে মূলত বলছে ইউসিএস, মানে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তো এগুলো মানে ডিজিটাল সার্ভিংয়ে কাজে লাগে, হ্যাঁ পরবর্তীতে কাজে লাগবে পরে। তো আমরা এখন অটোক্যাড শিখতে আসছি। আচ্ছা, এরপরে দেখেন নিচে দেখেন এই হলুদ অংশটুকু, এটার পুরো নামটা হচ্ছে হলো কমান্ড বার বা কমান্ড বক্স, মানে যে যা বলে আর কি, যে যেটা বলতে অভ্যস্ত, মানে আপনি যেটা আপনার মুখে আসে ওটাই বলবেন, কমান্ড বক্স কিংবা কমান্ড বার অ্যাজ ইউ উইশ। আর এর নিচে আছে হলো এটা হলো স্ট্যাটাস বার, মানে অটোক্যাড কোন স্ট্যাটাসে কাজ করবে বা কোন মুডে কাজ করবে এটাকে মূলত বলছে স্ট্যাটাস বার। আচ্ছা, যখন আমরা এখন ওই আপনার নামগুলো জাস্ট জেনে রাখবেন, বুঝে রাখবেন, তো পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন আপনারা এই বারগুলোর এটার নাম কেন স্ট্যাটাস বার হলো, এখানে কি কি কাজ আছে, এগুলো আপনার পরবর্তীতে অবগত হবে, আপনাদের পরবর্তীতে জানানো হবে। এরপরে নিচে আছে লেআউট বার। হ্যাঁ, লেআউট বার অনেকে এটাকে দেখছি ইদানিং দেখতেছি মডেল বার বলছে, কেন বলছে আমি জানি না, কিন্তু এটাকে আমরা লেআউট বার বলেই চিনি আমি। ঠিক আছে, এই হলো আমাদের ইন্টারফেস, যেটা আমরা প্রথম ক্লাসে আলাপ করছিলাম। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্বের ক্লাসে। আচ্ছা, আমরা প্রথমে একটু এক নজরে দেখে নেই দ্বিতীয় পর্বে মূলত আমরা কি কি দেখব। তো এখানে আমাদের ইন্টারফেসে কিন্তু অটোক্যাড ইন্টারফেসের কিন্তু বহু সেটিংস আছে, অনেক সেটিংস আছে। তো কিছু কিছু সেটিংস যেগুলো পরবর্তীতে হয়তো আমাদের আর আলাপ করার সুযোগ হবে না, এই জন্য এই সেটিংসগুলো আমরা আগেই দেখে নেব। আরও কিছু সেটিংস আছে, ওগুলো আমরা পরবর্তীতে আমাদের কাজের সুবিধার্থে আমাদের সামনে আসবে, তখন এই সেটিংসগুলো আমরা হয়তো বা পাবো এবং আমরা তখনই দেখে নেব। কিন্তু এই সেটিংসের কাজগুলা এটা পরবর্তীতে আর আসবে না, এখন যদি আপনাকে না দেখাই পরবর্তীতে আসবে না। আচ্ছা, আমরা একটু দেখি কি কি টপিক্সে আমরা আজকে মূলত ক্লাস করব। তো যেটা চলো মোটা দাগে টপিক্সের নামগুলো বললে যেটা বলা চলে, অটোক্যাড ইন্টারফেস সেটিংস, মানে অটোক্যাড ইন্টারফেসের কিছু সেটিংস। এখন অটোক্যাড ইন্টারফেসের সেটিংস বলতে বোঝায় রিবন কালার চেঞ্জ বলতে কি এখানে একটু আমি শব্দ ভুল লিখছি, এটা আসলে রিবন কালার চেঞ্জ হবে, এটা হলো থিম কালার চেঞ্জ। তো কিভাবে আপনি রিবনের কালার চেঞ্জ করবেন, অনেক সময় রিবনের মূলত কালার হয় দুইটা, একটা হয় লাইট কালার, একটা হয় ডার্ক কালার বলতে কালো কালার, নেভি ব্লু কালার, মানে এই টাইপেরই কালার বোঝায় ডার্ক কালার বলতে। আর লাইট কালার বলতে একবারে পাতলা কালার বলতে কি বোঝায়, সাদা, এই টাইপের কালারগুলো। এই হলো বিষয়, মানে রিবনের কালারটা কীভাবে আপনি পরিবর্তন করবেন, আপনি আপনার সুবিধা মতো রিবনটাকে কীভাবে আপনি এই কালারটা পরিবর্তন করবেন। আচ্ছা, তারপরে আপনি দেখবেন হচ্ছে হলো রিবন অথবা কমান্ড আনহাইড অ্যান্ড রিসেট প্রসেস। আপনার যদি কোনো কারণবশত রিবন হারায় যায়, রিবনের কিন্তু কাজ আছে কিন্তু, হ্যাঁ রিবন যদি হারায় যায় কিংবা কমান্ড বক্সে যদি হারায় যায়, তাহলে ওগুলো কীভাবে আপনি আনহাইড করবেন, মানে নিয়ে আসবেন। আর যদি কোনো কারণবশত যদি নিয়ে আসতে না পারেন, ওটাকে রিসেট দিবেন কী করে, রিসেট দিলে আবার অটোক্যাড আবার সাজাই দেবে। আচ্ছা, এরপরে হচ্ছে হলো মেনু বার শো। আচ্ছা, আমি প্রথমেই বলছিলাম যে আমাদের মেনু বারটা কিন্তু শো করবে না। মেনু বার বলতে কোনটা একটু আমরা দেখি, আমরা একটু দেখি, এই যে মেনু বার দেখেন, মেনু বারটা কিন্তু শো করতে, এখানে যদিও আমি শো করে রাখছি, কিন্তু বাস্তবে যখন অটোক্যাড যখন আপনি ওপেন করবেন, এই যে দেখেন এখানে রিবন মেনুটা দেখাইতেছে, দেখেন মেনু বারটা শো করতেছে না। এখন আমাদের টপিক্সটা হচ্ছিল মেনু বারটা কীভাবে নিয়ে আসবেন, কীভাবে শো করবেন। 4 নম্বরটা হচ্ছিল গ্রিড লাইন অফ অন। গ্রিড বলতে কী বোঝায়, এই যে গ্রিড আপনার হচ্ছিল, এই যে গ্রিড, এই যে ছক আছে, এই যে একটা লাইন আছে আপনার হচ্ছিল হরিজন্টাল লাইন, তারপরে ভার্টিক্যাল লাইন, এই যে লাইনগুলো আছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন লাইন টানা আছে, ডান থেকে বাঁয়ে লাইন টানা আছে, একটা শক মাঝখানে কিছু শক তৈরি হয়েছে, এই শকগুলোকে কিন্তু ইংরেজিতে বলে গ্রিড। এখন বিষয় হলো ড্রয়িং করতে গিয়ে আমাদের দেখা যায় যে এই গ্রিডগুলো থাকলে একটু অসুবিধা হয়, চোখে একটু বিরক্ত লাগে। গ্রিড না থাকলে বরঞ্চ আমাদের ড্রয়িংটা বেশি ক্লিয়ার মনে হয়, বা মনে হয় যে না গ্রিড না থাকাই ভালো। তো এই গ্রিড লাইনগুলো কীভাবে হাইড বা আনহাইড করবেন, এইটা আমরা শিখব। পঞ্চমত হচ্ছে হলো অটো সেভ।
কারণ আপনি একটা ফাইল যখন আপনি কাজ করবেন, আপনার কম্পিউটার যদি ডেস্কটপ হয় তাহলে ঠাস করে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আপনার ফাইল ডিলিট হয়ে যাবে। অটোক্যাড র্যাম থেকে অটোমেটিক্যালি ডিলিট করবে। তো এটা অটোক্যাডের একটা এটা কম্পিউটার একটা প্রসেস মেনটেন করে কাজ করে। সাপোজ ধরেন আপনি একটা কাজ করতেছেন কম্পিউটারে, এই কাজটা কীভাবে হয় জানেন? আপনার কাজগুলো কিন্তু পার্মানেন্টলি সেভ থাকে আপনার হার্ড ডিস্কে। যখন আপনি ওই হার্ড ডিস্কে ফাইলে ক্লিক দেন কাজ করার জন্য, তখন হার্ড ডিস্ক থেকে ওই ফাইলটা সাময়িকভাবে র্যামে আসে, মানে অ্যাপসের কথা বলতেছি, অ্যাপসটা র্যামে এসে সে হলো কাজ করে। আপনার যখন ঠাস করে যখন কারেন্ট চলে যায়, কারেন্ট অন করে কি আপনি আর এই প্রোগ্রামটা, যে প্রোগ্রামে কাজ করতেছেন প্রোগ্রামটা কি অন করতে পারেন? কম্পিউটার অন হওয়ার পর সব বন্ধ হয়ে যায়, তার মানে কি র্যাম থেকে ডিলিট হয়ে যায়। তো অটো সেভ যখন আপনি করে রাখবেন, তখন মানে সাপোজ ধরুন অটো সেভ আপনি 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা, যে টাইমটা সেট করবেন ওই টাইমটা অটো সেভ করবে আপনার হার্ড ড্রাইভে। অটোক্যাড আপনার হার্ড ড্রাইভে অটো সেভ করবে। তো এই অপশানটা আমরা দেখব। এরপরে হচ্ছে ইউনিট সেটিংস, তারপরে আর একটা বিষয় হলো লাইন কিভাবে টানতে হয়, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। হ্যাঁ, এবার আমরা প্রথমে দেখি কিভাবে রিবন কালার চেঞ্জ। রিবন কালার না, এটা হবে হলো থিম কালার চেঞ্জ। দেখেন এই যে দেখেন অটোক্যাড এখন থিম মানে কি একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। থিম বলতে কি, দেখেন এই অটোক্যাডের দেখেন এই কালারগুলো দেখেন, এই মেনু, রিবন, এই আদার্স যেগুলো আছে দেখেন, এগুলো কালারগুলো দেখেন একটা নেভি ব্লু টাইপের কালার বা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার তো না, কিন্তু মানে কথার মানে যুক্তির তর্কের খাতিরে ধরিয়ে নিলাম কালো কালারের। তো আপনি সাপোজ ধরেন সবাই তো আর সব কালার পছন্দ করে না, আপনি এই জায়গার কালারটা নেভি ব্লু না, আপনি নেবেন হলো অন্য লাইট কালার, সাদা কালারের নেবেন। এটা কিভাবে করবেন এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, এই দেখেন প্রথমে আমরা অ্যাপ্লিকেশন মেনুতে একটা ক্লিক দিলাম, তারপরে অপশানসে ক্লিক দিলাম। দেখেন আমার এটার কালার কিন্তু নেভি ব্লু কালার, রিবনের কালার। হ্যাঁ, এই যে দেখেন ডিসপ্লেতে, আপনার যদি অন্য কোথাও থাকে তাহলে ডিসপ্লেতে ক্লিক দিন। উপরের দিকে দেখেন কিছু ফাইল আছে, ফাইল, ডিসপ্লে, অটো, ওপেন অ্যান্ড সেভ, এরকম অনেক কিছু অপশান আছে। 2 নম্বর অপশানটা হচ্ছে ডিসপ্লে, মানে কি ডিসপ্লে বলতে বোঝাইতেছে ইন্টারফেসের ডিসপ্লে সেটিংস। এখানে আরও কিন্তু অনেক সেটিংস আছে, এগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তীতে যেগুলো লাগবে ওগুলো আমরা কথা বলবো। দেখেন প্রথমে দেখেন উইন্ডোজ এলিমেন্টস মানে কালার থিম। আমি আমি ভুল করে ওটা রিবন কালার লিখে রেখেছি। দেখেন ড্র্যাগ কালার লেখা আছে, এটা এখন আমরা একটু লাইট করে দিই, ক্লিক করে লাইট করি, তারপরে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। দেখেন আমার রিবনটা সাদা কালার হয়ে গেছে। রিবন আসলে সাদা কালার হয়েছে মানে কি আসলে রিবন সাদা হয় না, এটার থিমটা সাদা কালারের হয়ে গেছে। দেখেন এখন দেখেন এইগুলো সাদা হয়ে গেছে, তার মানে কি এটা কিন্তু রিবন কালার না, এটা হচ্ছে থিম কালার। আবার আপনি যদি মনে করেন যে না ভাই সাদা কালার আমার দেখতে ভালো লাগতেছে না, আমি হচ্ছে কালো কালারই নেব, আবার আপনি অ্যাপ্লিকেশন মেনুতে যাবেন, অপশানসে যাবেন, তারপরে এখানে ড্র্যাগ কালার করে দেবেন, তারপরে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। দেখেন আমার কিন্তু আবার দেখেন রিবন মানে এই থিমটা আবার নেভি ব্লু কালারে হয়ে গেছে। দেখেন দেখেন সব নেভি ব্লু কালার হয়ে গেছে। আচ্ছা, এই হলো বিষয়। আচ্ছা, আমাদের দ্বিতীয় টপিকসটা হচ্ছে হলো রিবন যদি কোনো কারণবশত আনহাইড হয়ে যায়, মানে মানে কোনো কারণবশত চলে গেছে, কিবোর্ডের কোনো একটা কিতে চাপ দিলে চলে যায়, কোন কিতে চাপ দিলে চলে যায় এটা আমিও এখন পর্যন্ত জানি না। ট্রাই করছি, দেখছি যে কোথায় কোথায় ক্লিক করলে চলে যায়, আসলে আমি পাই নাই খুঁজে। আচ্ছা যাই, কোনো একটা কিতে চাপ দিলে যায়, এটা ভুলবশত অনেক কিতে চাপ পড়ে যেতে পারে, রিবন হারাই যেতে পারে। তো দেখেন আমি একটু রিবনটা গায়েব করে দিতেছি, আর গাইড করে দিতেছে, আমি সরাসরি কমান্ড দিতেছি। আর সরাসরি কমান্ড দিতেছে মানে কি সরাসরি লেখা শুরু করে দিতেছি, RIBONCALOSE। রিবন ক্লোজ করলাম, দেখেন কমান্ড দিলাম, দেখেন আমার রিবন গায়েব হয়ে গেছে, হারাই গেছে। এখন আমি রিবনটা কিভাবে নিয়ে আসবো, দেখেন আমি রিবনটা আনার পদ্ধতি হলো Ctrl+9। ও সরি 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 আমি ইয়েও ক্লোজ করে দিছি। আচ্ছা হলো নিচে আমার হলো কী বলে এটাকে, কমান্ড বক্সটা ক্লোজ করে দিচ্ছে। আচ্ছা আমি যখন এরকম করে ফেলছি, আমি এটা দেখেন আমার সব হারাই গেছে, দেখেন কমান্ড বক্স, রিবন সব হারাই গেছে। হ্যাঁ, এটাকে আমাকে এখন রিসেট করতে হবে। রিসেট কিভাবে করব, অপশানসে ক্লিক দেবো, তারপরে অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক দেবো, তারপর অপশানসে আসবো। এই সবার শেষে দেখেন ফাইল, ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভ, প্লট অ্যান্ড পাবলিশ, এরকম কয়েকটা অপশান আছে। সবার শেষে দেখেন প্রোফাইলস এখানে এসে রিসেটে ক্লিক দেবো, তারপরে ইয়েস দিব অ্যান্ড ওকে। দেখেন আমার কিন্তু এগুলো সব চলে আসছে। আচ্ছা
আচ্ছা আমি যেটা দেখাইতে গিয়ে আমি ভুল আর একটা কিতে চাপ দেওয়ার কারণে আমার হারাই গেছে, আমি এটা আবার দেখাইতেছি। রিবন যদি শুধু রিবন যদি হারায় যায় তাহলে আমরা রিবনটা কিভাবে নিয়ে আসবো? এই রিবনটা গায়েব করার জন্য আমাকে সরাসরি কমান্ড দিতে হবে RIBBONCLOAC, রিবন ক্লোজ। দেখেন আমার রিবন হারাই গেছে। এখন রিবনটা আমি কীভাবে নিয়ে আসবো? রিবনটা নিয়ে আসার জন্য এই যে দেখেন নিচে কমান্ড বক্স আছে, কমান্ড বক্সের শুরুতেই দেখেন একটা বক্স আছে, দেখেন বক্সের উপরে একটা ড্রাগ কালারের একটা বিট আছে, নিচে একটা সাদা অংশ, সাদা বক্স। এই বক্সে আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা চলো রিবনে ইয়ে করবো। এখানে রিবন অপশনটা গেল কো রিবন অপশন। আচ্ছা আমরা সরাসরি রিবন কমান্ড দিই, RIBBON, ইন্টার। দেখেন রিবন লিখে ইয়ে দেওয়ার পরে কিন্তু চলে আসলো, ঠিক আছে? রিবন লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু চলে আসলো। আচ্ছা আবার রিবন ক্লোজ করে দিই, দেখেন RIBBONCLOAC, রিবন ক্লোজ। তার মানে কি কমান্ড বক্সে এসে রিবন লেখে RIBBON, ইন্টার। দেখেন রিবন লেখে সাথে সাথে কিন্তু চলে আসতেছে। আচ্ছা এবার দেখেন এই যে এখানে একটা ক্রস চিহ্ন আছে, দেখেন কমান্ড বক্সের শুরুতে একটা ক্রস চিহ্ন আছে, ক্রসে কাটা দিলাম, দেন ইয়েস দিলাম। দেখেন আমার কমান্ড বক্সটা হারায় গেছে। এখন আমি কমান্ড বক্সটা কিভাবে নিয়ে আসবো? কমান্ড বক্সটা নিয়ে আসার জন্য কন্ট্রোল ধরে থেকে চেপে ধরে থাকে আপনার কিবোর্ডের নিচের দিকে বাম কর্নারে একটা কন্ট্রোল আছে। বাম কর্নারে যে কিটা আছে এটাই কন্ট্রোল কি, লেখা কন্ট্রোল কি CTRL, এটাই কন্ট্রোল কি। এখানে চাপ ধরে থেকে 9-এ চাপ দেবো। দেখেন আমার দেখেন এটাকে কি বলে, কমান্ড বক্সটা কিন্তু চলে আসছে। সাপোজ ধরেন কমান্ড বক্সটা আবার ভুলবশত চলে গেছে, Ctrl+9 চাপ দিতে হবে, এটা আপনি ভুলে গেছেন বা কোনো কারণবশত কাজ করতেছে না, তো সেক্ষেত্রে আমরা কমান্ড দিব হলো কমান্ড লাইন, COMMANDLINE, ইন্টার। দেখেন কমান্ড লাইন দিলেও কিন্তু চলে আসে। আচ্ছা আমি আবারও রিবনটা কীভাবে নিয়ে আসতে হয় এটা আমি আবারও দেখাইতেছি। আর রিবনটা প্রথমে ক্লোজ করে দিই, হ্যাঁ, BBON ক্লোজ, CLOAC, ইন্টার। রিবন ক্লোজ দিলাম, চলে গেল। এবার দেখেন কমান্ড বক্সে লিখতেছি রিবন, RIBBON, ইন্টার। দেখেন রিবন লেখা, কমান্ড বক্সে রিবন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু রিবন চলে আসতেছে, ঠিক আছে? আর যদি দেখেন এই রিবন লেখার পরও কমান্ড, সাপোজ ধরেন আমি আবার গাইড করে দিই, RIBBONCLOAC, ইন্টার। দেখেন এই রিবন লেখার পরও, কমান্ড বক্সে রিবন লেখার পরও রিবন আসতেছে না, তখন কি করবেন? তখন আপনি হচ্ছিল এই অ্যাপ্লিকেশন মেনুতে যাবেন, অপশানসে যাবেন, রিসেট করে দিবেন। তখন এই লাস্টে প্রোফাইলে একটা ক্লিক দিবেন, ক্লিক দেবেন, নিচে রিসেট অপশান পাবেন, রিসেট ইয়েস। আমার যদিও সমস্যা নাই, কিন্তু আপনার যদি কোনো কারণবশত যদি কাজ না করে সেক্ষেত্রে এভাবে করে ফাইলটা রিসেট করবেন, ঠিক আছে? আর কমান্ড বক্স গায়েব হয়ে গেলে আমরা Ctrl+9, যদি কন্ট্রোল ধরে থেকে 9-এ চাপ দেওয়ার পরও যদি কমান্ড বক্স যদি না আসে, এক্ষেত্রে আমরা কমান্ড দিব COMMAND, কমান্ড লাইন, কোনো স্পেস হবে না, হ্যাঁ, এটা কমান্ড লাইন, COMMANDLINE, কমান্ড লাইন। তার মানে আমরা শিখে গেছি রিবন হারাই গেলে কিভাবে রিবন নিয়ে আসতে হবে, নিচে কমান্ড বক্স হারাই গেলে কমান্ড বক্স কিভাবে নিয়ে আসতে হবে। এখন আমরা একটু জানি কমান্ড বক্সের কাজটা কি। এখানে বিষয়টা হলো কি, অটোক্যাড, আপনি অটোক্যাডকে দ্বারা কাজ করাবেন, এই জন্য অটোক্যাডকে আপনাকে কমান্ড দিতে হবে। সেই কমান্ডটাও এইটার মাধ্যমে, এখানকার মাধ্যমে আপনাকে কমান্ড দিতে হবে, মানে আপনি যা কমান্ড দিতেছেন এটা এখানে উঠে যাবে। এবং অটোক্যাডও আপনাকে ফিরতি কিছু মেসেজ দিবে, মানে কীভাবে কাজ করতে হবে, ও কোনো ডাটা চাইতে পারে আপনার কাছ থেকে, এই কমান্ড বক্সের মাধ্যমেই কিন্তু ডাটাটা দিবে। এই জন্য আমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, অটোক্যাড ইন্টারফেসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে এই কমান্ড বক্স, ঠিক আছে? আমরা মোটামুটি রকমের রিবন হারায় গেলে কীভাবে রিবন নিয়ে আসবো এটা আমরা জানছি, কমান্ড বক্স কীভাবে হারায় গেলে কমান্ড বক্স নিয়ে আসবো এটাও আমরা শিখছি। আচ্ছা এর পরের টপিক্সটা আমরা একটু দেখতে চাই। পরের টপিক্সটা হচ্ছে মেনু বার শো, কীভাবে মেনু বার শো করতে হয়। এখন হচ্ছে আমরা একটু দেখে আসি মেনু বারটা কোনটা। এই যে দেখেন, এই যে এই ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এই যে এগুলো লেখা আছে, এই বারটা হচ্ছে মেনু বার। আর আমাদের কম্পিউটার বাই ডিফল্ট এই রিবন মেনুটা শো করে। দেখেন হোম, ইনসার্ট, অ্যানোনেটিভ, এই বারটা মূলত শো করে থাকে। দেখেন আমি একটু দেখাই আপনাকে আমাদের
আসবে দেখেন হোম ইনসার্ট অ্যানোনেট এটা লেখা আছে। দেখেন আমরা এই অপশানগুলোতে ক্লিক দেবো, দেখেন আমাদের রিবনগুলো পরিবর্তন হয়ে যাইতেছে। তার মানে কি এটা কিন্তু রিবন মেনু, হ্যাঁ এটা কিন্তু মেন মেনু নয়। তো এখন আমরা দেখব কিভাবে আমরা মেন মেনুটা নিয়ে আসবো। হ্যাঁ আমরা একটু জুম করি। এই যে দেখেন অটোক্যাডের উপরে কুইক অ্যাক্সেস টুলসের সবার শেষে কুইক অ্যাক্সেস টুলসের সবার শেষের একটা অপশন আছে, দেখেন একটা মাইনাস আছে, নিচে একটা ত্রিভুজের মতো একটা সলিড একটা ত্রিভুজের মতো একটা কিছু একটা আছে। তো আমরা এই অপশানে একটা ক্লিক দেবো। এই অপশানে ক্লিক দেওয়ার পরে সবার নিচ থেকে 2 নম্বর শো মেনু বার, এখানে ক্লিক দিলে কিন্তু এই যে দেখেন আমার মেনু বার চলে আসছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট। এখন প্রশ্ন উঠতে পারে যে অটোক্যাড তো বাই ডিফল্ট এখানে তো দুটাই দিয়ে রাখতে পারতো, নিচে চলো রিবন মেনু, উপরে চলো মেনু বার, দুটাই তো দিয়ে রাখতো, কেন দিতে পারেনি? দেখেন এটা যদি হাইড করে দেখেন এই ড্রয়িং স্পেস এরিয়াটা কিন্তু একটু বড় হয়ে যাইতেছে। তো আমাদের এই মেনু বারটা সবসময় কাজে লাগে না, তো এই কারণে অটোক্যাড একটা হাইড রাখার একটা অপশন রাখছে। দেখেন একটু বড় হয়ে গেছে, কিন্তু আমাদের অনেক সময় কিন্তু এই স্পেসটা কিন্তু একটু বড় দরকার পড়ে। কেউ যদি দরকার পড়ে সে হলো আপনার হলো ফাইল মেনুটা এডিট করতে পারে। আবার এমনও করতে পারে এই রিবনটাও অনেকে ক্লোজ করে রাখে, যে রিবন দিয়েই যে সবসময় কাজ করতে হবে বিষয়টা এমন না, রিবন ছাড়াও কমান্ড দিয়ে কাজ করা যায়। তো আপনাদের মধ্যে অনেকেরই কমান্ড মনে থাকে না, এই জন্য আপনারা এই রিবনটাকে রাখবেন, এটাকে হাইড করে রাখার কোনো দরকার নেই। কিন্তু অনেক মানুষ আছে যারা কাজ করতে করতে এত এক্সপার্ট হয়ে গেছে রিবন দেখার টাইম নেই, তখন তারা রিবন এইভাবে ক্লোজ করে দেয়, RIBONCLOSC, রিবন ক্লোজ করে দেখা পুরাটা এখন আর্টবোর্ড হয়ে গেছে। এখানে আর্টবোর্ডের উপরে কমান্ড দিয়ে সে কাজ করতেছে। যেমন দেখেন আমি একটা কমান্ড দিয়ে কাজ করি, LINE ইন্টার, দেখেন দিব্যি কিন্তু কাজ করা যাইতেছে। কিন্তু তার মানে আমার রিবন যে লাগবে তা না, কিন্তু আসলে আমরা তো এখন মানে এন্ট্রি লেভেল আছি নতুন, এই কারণে আমাদের রিবনটা মূলত লাগবে। খুব এক্সপার্ট যখন হবে তখন হয়তো আপনারা যদি মনে করেন যে না আমার রিবনের দরকার নেই, আমি রিবন ছাড়াই কাজ করবো, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা রিবনটা আনবো কেমনে, রিবনটা কেমনে জানবো? আচ্ছা কমান্ড দেবো রিবন, RIBON ইন্টার, হ্যাঁ রিবন চলে আসছে। আচ্ছা তাহলে শো মেনু বার কীভাবে করবো আমরা আবার একটু দেখি। এই যে কুইক অ্যাক্সেস টুলসে সবার শেষের আইকনটাতে আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এরকম একটা মেনু অপশান খুলে যাবে, তখন সবার নিচ থেকে 2 নম্বর শো মেনু বার, তাহলে আমাদের মেনু বারটা কিন্তু শো করবে। আচ্ছা ঠিক আছে, এর পরের পার্টটা হলো গ্রিড লাইন অফ অ্যান্ড অন করা। আচ্ছা এই যে দেখেন গ্রিড নিয়ে কিছুক্ষণ আগে কথা বললাম। দেখেন আমরা এই যে আমরা বাজারে, আপনারা যারা হচ্ছিল ক্লাস 8, 9, 10-এ গণিত বই আছে, আমরা যখন গ্রাফের অঙ্কগুলো করতে যান বাজার থেকে একটা গ্রাফ পেপার পাওয়া যেত, কিন্তু দেখেন শক করা টানা টানা গ্রাফ পেপার কিন্তু পাওয়া যেত। তো এইটাকেই মূলত বলতেছে, এই শকটাকেই মূলত বলছি গ্রিড। কিন্তু এই গ্রিডটা অনেক সময় কাজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। আপনার চোখের সামনে যখন 10টা অবজেক্ট থাকবে তখন একটা অবজেক্টের উপরে মনোনিবেশ করা, মানে যে লাইন নিয়ে আপনি কাজ করতেছেন এই লাইন নিয়ে কাজ করাটা অনেক সময় আপনার জন্য মুশকিলের কারণ হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা এই ঝামেলার থেকে এই গ্রিডটা সরাই দিই, পিছনের গ্রিডটা সরাই দিই। এখানে একটা দেখেন নিচে দেখেন, আচ্ছা নিচে দেখেন স্ট্যাটাস বারে দেখেন গ্রিডটা নীল হয়ে আছে, তার মানে কি গ্রিড অপশানটা অ্যাক্টিভ করা আছে। এই গ্রিড অপশানে ক্লিক দেবো মানে কি দেখেন নীল অংশ চলে গেছে, তার মানে কি গ্রিড গায়েব হয়ে গেছে, গ্রিড নেই। মানে এই স্ট্যাটাস বারে যে অপশানটা ব্লু হয়ে থাকবে বুঝবেন ওই অপশানটাই আমার অ্যাক্টিভ আছে। এখানে এখানে দেখেন গ্রিডটা এই নীল নাই, গ্রিডে কোনো নীল নাই, মানে এই ধরনের কোনো নীল নাই, তার মানে কি গ্রিড অপশনটা অ্যাক্টিভ নেই। এখানে আবার ক্লিক দিলে দেখেন নীল হয়ে গেলে দেখেন গ্রিড চলে আসছে। আবার ক্লিক করবো নীলটা চলে গেছে, দেখেন গ্রিডও হারিয়ে গেছে। তার মানে কি এখানে হাইলাইট হয়ে থাকবে, নীল কালারের একটা হাইলাইট হয়ে থাকবে। তো হাইলাইটার না থাকলে বুঝবেন যে হলো গ্রিড অ্যাক্টিভ নেই। তো এখানে ক্লিক করলে গ্রিড অ্যাক্টিভ হবে, আবার এখানে ক্লিক করলে গ্রিড চলে যাবে। আচ্ছা এর পরের টপিক্সটা হচ্ছে হলো অটো সেভ। আচ্ছা অটো সেভ আমরা হলো কীভাবে অটো সেভ করবো, যদিও এখন আমরা সেভ করাটা শিখি নাই। অটো সেভটা আচ্ছা আমরা আগে সেভ করাটা শিখবো, তারপরে অটো সেভের বিষয়টা আসবে। তারপরও দেখাই, যেহেতু আমাদের ক্লাসে দেখানো হয়েছে তারপরও দেখাই। আমরা অটো সেভটা করবো হচ্ছে হলো প্রথমে অ্যাপ্লিকেশন মেনুতে একটা ক্লিক দেবো। হ্যাঁ ক্লিক দেবো বলতে একটা জিনিস বলে রাখি, আমি যখন আপনাকে বলবো ক্লিক করেন তার মানে কি মাউসের লেফট বাটন মানে বাম বাটনে ক্লিক করতে বলতেছে। আর আমি যখন বলবো রাইট বাটন, যদি আপনাকে কোনো কারণবশত ডান বাটনে ক্লিক করার কথা বলা হয়
তখন আমি বলে দেবো, মেনশন করে দেবো যে আপনি রাইট বটমে ক্লিক দেন। আর যদি বলি শুধু ক্লিক দেন, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে লেফট বটমে ক্লিক করতে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ক্লিক দিলাম, তারপরে হচ্ছিল অপশানসে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে যখন ওপেন অ্যান্ড সেভ, সেভ গিয়ে দেখেন এখানে একটা অটো সেভ, যেহেতু আমার একটা 10 মিনিট পর পর আমার এখানে সেভ অপশান দেওয়া আছে, যেখানে আমার সম্ভবত আপনার টিকমার্ক উঠানো থাকবে। আর উঠানো না থাকলে আছে তো খুব ভালো কথা, এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন প্রথমে, অটো সেভের এখানে টিকমার্ক দিবেন। তারপরে এখানে কয় মিনিট পর পর আপনি আপনার ফাইল সেভ করতে হবে, এটা আপনি সেট করতে চাইতেছেন, এটা তত মিনিট উল্লেখ করে দিবেন। হ্যাঁ, আর এখানে ঘন্টা টন্টার কিন্তু কোনো হিসাব নেই, এখানে মিনিটের হিসাব। সাপোজ ধরুন আপনি 2 ঘন্টা পর পর সেভ হবে, তাহলে 2 ঘন্টা মানে কি এখানে দিতে হবে 2 ঘন্টায় 120 মিনিট হইতেছে, তার মানে এখানে আপনাকে 120 মিনিট দিয়ে দিতে হবে। আচ্ছা, আপাতত আমি 10 মিনিটই দিয়ে রাখি, এখানে অ্যাপ্লাই কাজ, যেহেতু আমি যেহেতু একটা সেটিংসটা দিয়ে দিচ্ছি, সেটিংস এখানে অ্যাপ্লাই করে দেবো, তারপরে ওকে দিয়ে দেবো, ব্যাস। এই হলো অটো সেভ। এখন বিষয় হলো আমাদের মূল কাজটা শুরু হবে এখন। এতক্ষণ ধরে আমরা মূলত অটোক্যাডের বিভিন্ন সেটিংস নিয়ে আলাপ করতেছিলাম, আরও সেটিংস আছে, সেটিংসের অভাব নাই, সেটিংসের গাড়ি। তো এখন আমরা মূল কাজে প্রবেশ করব। অটোক্যাডে আসলে বিশেষ মেনলি হলো কি, অটোক্যাডে অপশানের শেষ নাই, কাজের শেষ নাই। কিন্তু আমাদের অ্যামেনশিপ কাজে সব কাজের যে দরকার, সব অপশানের যে দরকার তা না, যে অপশানগুলো কাজে লাগবে, মানে যে অপশানগুলো কাজে লাগে ওই অপশানগুলো নিয়েই আমি আলাপ করব। আচ্ছা, এবার আমরা দেখব, প্রথমে আমাকে অটোক্যাড ড্রয়িং শুরু করার পূর্বেই আমাকে ইউনিট সেট আপ করতে হবে। ঠিক আছে, আমরা কীভাবে ইউনিট সেট আপ দেবো? ইউনিট সেট আপ দেবো, কমান্ড দেবো, সরাসরি কমান্ড দেবো। হ্যাঁ, সরাসরি লেখা শুরু করে দেবো, অন্য কোনো জায়গাতে চাপ দিতে হবে না, সরাসরি কিবোর্ডে লেখা শুরু করে দেন। দেখেন আমার মতো উঠবে, দেখেন আমার স্ক্রিনে দেখেন UNITS, ইউনিটস। দেখেন যখনই ইউনিটস লিখবো তখনই দেখবেন এরকম একটা ডায়লগ বক্স আসবে। ঠিক আছে, আচ্ছা, ডায়লগ বক্সটা আমরা একটু জুম করে দেখি। ডায়লগ বক্সে এখানে বেশ কিছু অপশান আছে, আরও অনেক অপশান আছে। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পরে কথা বলবো। তো আপাতত আপনাকে 2টি বিষয় চেঞ্জ করে রাখতে বলছি। এই যে লেন টাইপ এখানে দেবেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে প্রিসিশন দেবেন 0 ফিট 0 ইঞ্চি, দেন ওকে, ব্যাস। এটার আরও কাজ আছে, এটা পরবর্তীতে আমরা প্রিসিশন আছে, একটু আমরা একটু বের করি। UNITS, দেখেন এখানে প্রিসিশন আছে, তারপরে হচ্ছে ইন্টারসেকশন স্কেল আছে, তারপর হচ্ছে অ্যাঙ্গেল টাইপ আছে, এবার অ্যাঙ্গেলের আবার প্রিসিশন আছে, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ বলতে এখানে কী বুঝাইতেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আমাদের যখন কাজ আসবে তখন এটা নিয়ে আমরা আলাপ করব। মেনলি হলো কি, এটা আলাপ করতেছেন এই কারণে যে আসলে একটা কাজ করতে করতে দেখাইতে কোন অপশান দিয়ে কোন জিনিস পরিবর্তন হয়, আসলে ওই স্টেজে না গেলে এটা নিয়ে এখন আলাপ করলে আপনি আগামাথা কিছু বুঝবেন না। এই জন্য আমি এই বিষয়গুলো এখন আপাতত আপনাকে কিছু বুঝাইতেছি না। আপনি আপাতত মুখস্থ লেন টাইপ দিয়ে দেবেন। ইঞ্জিনিয়ারিং এখানে অনেক কিছু আছে, আর্কিটেকচার, ডিসিমেল, আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক, আপনি ইঞ্জিনিয়ারিং আপাতত দিয়ে দেখবেন। তারপরে প্রিসিশন দেবেন 0 ফিট 0 ইঞ্চি, হ্যাঁ, দিয়ে ওকে করে দেবেন, ব্যাস, ইউনিট সেট আপ শেষ। আচ্ছা, ইউনিট সেট আপসের কমান্ড কী দিছি আবার একটু বলতেছি, UNITS। এই ইউনিটস শুধু ইউনিট দিলে হবে না, UNIT দিলে হবে না, আমি একটু দিয়ে দেখাই আপনাদের। UNIT এন্টার দেবেন, দেখেন আসে না কিছু, তার মানে আপনাকে লিখতে হবে UNITS, ইউনিটস। দেখেন ডায়লগ বক্স চলে আসছে। আচ্ছা, এবার এটার একটা শর্টকাট কি আছে, আপনাকে যে সবসময় যে মানে ফুল ফর্ম দিয়ে লিখতে হবে, যে ইউনিটসই লিখতে হবে বিষয়টা তা নয়, UN ইন্টার দিলেও কিন্তু চলে আসবে, UN ইন্টার। আবারও বলতেছি UN, দেখেন UN লিখছি, দেখেন এবার আমি ইন্টারে চাপ দিলাম, দেখেন UN ইন্টারে চাপ দেওয়ার পরে আমার কিন্তু এই ডায়লগ বক্সটা চলে আসতেছে কিন্তু। তাহলে কিন্তু আমাকে ফুল কমান্ড দেওয়ার দরকার নেই, তাহলে আমরা জানলাম ইউনিটস, UNITS এর শর্টকাট কমান্ড হলো UN দিলেও কিন্তু UN ইন্টার দিলেও কিন্তু এই ডায়লগ বক্সটা কিন্তু আসবে। ঠিক আছে, এই হলো বিষয়। এবার দেখেন আমরা লাইন টানা শিখবো, কীভাবে লাইন টানতে হয়। আচ্ছা, লাইন টানার আগে আপনাকে প্রথমে অটোক্যাডকে বলতে হবে যে এই অটোক্যাড আমি লাইন টানবো। আপনি যদি মুখে মুখে এইভাবে অটোক্যাডকে বলেন যে এই অটোক্যাড তুমি লাইন টানো, ওকে বুঝবে? ওকে আপনার মতো বাংলা বোঝে বা আপনার মতো কথাও বোঝে, ও তো একটা সফটওয়্যার, ওকে বুঝাইতে হবে আপনার হচ্ছে লিখে বুঝাইতে হবে। সরাসরি লেখা শুরু করে দেন, LINE ইন্টার, দেখেন LINE ইন্টার। আচ্ছা, এখানে দেখেন এবার নিচে কমান্ড বক্সটা একটু ফলো করেন।
আপনি যখন এলআই এন্টার দিলেন তখন অটোক্যাড বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। অটোক্যাড আপনাকে বলতেছে প্রথম পয়েন্টটা স্পেসিফাই করে দিতে, মানে কোথায় দিবেন প্রথম পয়েন্ট, কোথায় থেকে শুরু হবে, এখান থেকে না এখান থেকে নাকি এখান থেকে নাকি এখান থেকে নাকি এখান থেকে, কোথায় থেকে শুরু করবেন। আপনি কোথায় থেকে শুরু করবেন অটোক্যাড তো আর জানেন না। আপনি অটোক্যাডকে বলে দিলেন এই অটোক্যাড, এইখান থেকে একটা ক্লিক দিয়ে দিলেন, মানে মাউসের লেফট বাটনে এখানে একটা ক্লিক দিলেন, অটোক্যাড বুঝে ফেললে এখান থেকে। এবার আপনি এটা একটু মাউসটা আস্তে আস্তে সরান, চলে আসলো। দেখেন নিচে কমান্ড বক্সটা ফলো করতে হবে, যেহেতু অটোক্যাড স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট মানে প্রথম পয়েন্টটা স্পেসিফাই করে দিয়েছেন, ওটার উত্তর দিয়ে দিয়েছেন। এবার দেখেন অটোক্যাড একটা পাল্টা আরেকটা এসএমএস দিচ্ছে, দেখেন কমান্ড বক্সে একটু পড়ে দেখেন, আমি একটু জুম করতেছি। স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এবার বলতেছে নেক্সট পয়েন্ট ক্লিক। দেখেন আমি কিন্তু তার এটাও শুনছি, আবার এসএমএস ওই সেম এসএমএসটা আবারই দিছে, দে স্পেসিফাই নেক্সট পয়েন্ট নেক্সট। এবার ক্লিক করতে করতে থাকেন, তারপরে যখন এন্টার দিয়ে দেবেন তার মানে অটোক্যাড বুঝে ফেলবে যে না এ আর লাইন টানবে না, লাইন টানা শেষ। এই হলো আমাদের আজকের ক্লাস, আজকের না গতকালের ক্লাস, এটা পরবর্তীতে আমি রেকর্ড করলাম। এইভাবে আপনাকে লাইন টানতে হবে। আর একটা বিষয় আলাপ করছিলাম গতদিন, আপনি যখন কমান্ড দেবেন, সাপোজ ধরেন এই যে আমি আপনারা যে শিখাই দিলাম LINE ইন্টার, এটার কিন্তু একটা, এটারও কিন্তু একটা শর্ট ফর্ম আছে। যেমন ইউনিটস কমান্ডটা যখন দিলেন তখন কিন্তু ফুল ইউনিটস লিখতে হচ্ছে না, আপনাকে ইউএন ইন্টার দিলে হইতেছে। সেরকম লাইনের শর্ট কমান্ড হলো এল ইন্টার। দেখেন এল ইন্টার দিয়েও কিন্তু লাইন টানা যায়। তার মানে কি এখানে আপনার ফুল কমান্ড দিতে হবে না, ফুল নামটা দিতে হবে না, আপনি শর্ট কমান্ডও, যদি শর্ট কমান্ডটা জানা থাকে তাহলে শর্ট কমান্ডেও কিন্তু আপনি কাজ করতে পারেন। আর এখানে আমি আরেকটা বিষয় বলছি গত ক্লাসে, সেটা হলো আপনার হলো কমান্ড। এই যে যেমন আপনার কমান্ড দিতেছেন না LINE ইন্টার বা এল ইন্টার যেটাই হোক, তারপরে ইউএন ইন্টার। দেখেন কমান্ড দেওয়ার আগে আপনাকে কিবোর্ডে ESC, দেখেন কিবোর্ডের উপরের দিকে বাম কর্নারে একটা ESC নামে একটা বাটন আছে। কমান্ড দিবেন শুরুতে, কমান্ড দিবেন মানে কি মিনিমাম 3 বার বা 4 5 বার 6 বার 7 বার আপনি ESC-তে চাপ দিয়ে নেবেন, তারপর কমান্ডটা এল ইন্টার, ঠিক আছে। এতে করে হয় কি, পূর্বের যদি কোনো কমান্ড যদি অটোক্যাডে দেওয়া থাকে ও কিন্তু আপনার নতুন কমান্ডে কাজ করবে না। এই জন্য কমান্ডটা, পূর্বের কমান্ডটা ক্যান্সেল করার জন্য ESC-তে চাপ দিতে হয়। এবং একবার চাপ দিলে হবে না, 3 4 5 বার 6 বার চাপ দিবেন, 5 6 বারের বেশি চাপ দিতে হবে না, 3 4 5 বার 6 বার চাপ দিবেন। তাহলে যদি কোনো কমান্ড, পূর্বের কোনো কমান্ড অসম্পূর্ণ কমান্ড যদি দেওয়া থাকে, মানে কমান্ডটা যদি অসম্পূর্ণ থেকে থাকে, কাজ আপনি করেন নাই, তো সেক্ষেত্রে কমান্ডটা ক্যান্সেল হয়ে যায়। সাপোজ ধরেন আমি কমান্ড দিলাম LINE ইন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন এখন আমার আর মনে হইতেছে যে না আমি লাইন নয় আমি ইউনিট দেবো, এটা তো আমার ইউনিট লেখা উচিত ছিল, আমি ভুল করে লাইনের কমান্ড দিয়ে দিচ্ছি। এখন দেখেন UNITS ইন্টার, দেখেন আর কাজ হইতেছে না। এর কারণ কি, একটা কমান্ড কিন্তু অলরেডি সে নিয়ে নিছে কিন্তু লাইনের, তাহলে ওই কমান্ডটাকে আপনাকে ক্যান্সেল করতে হবে, লাইন কমান্ডটাকে, তারপরে আপনি নতুন করে কমান্ড দেবেন। এই জন্য আমাদের তো কাজ করতে করতে মনে থাকে না। এখানে ESC দিলে দেখেন কমান্ড ক্যান্সেল, দেখেন নিচের দিকে দেখেন কমান্ড ক্যান্সেল উঠে গেছে, ক্যান্সেল। তাহলে এখন আপনি যদি ইউনিট কমান্ড দেন UNITS, দেখেন চলে আসছে। তার মানে পূর্বের অসম্পূর্ণ কমান্ডটাকে আমাকে ক্লোজ করে দিতে হবে। এই জন্য সব সময়ের জন্য এটা মুখস্থ একবারে, আপনি কমান্ড দেওয়ার পূর্বে ESC-তে, কিবোর্ডের ESC-তে আপনি চাপ দিবেন, চাপ দিলেই আপনার কমান্ডটা রিলিজ হয়ে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে। একটু অ্যাডভান্স ভাষায় বলে যে রিলিজ হয়ে যাবে। আচ্ছা, এই হলো বিষয়। এই পর্যন্তই মূলত গত ক্লাসে দেখানো হয়েছিল। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা মেনলি ক্লাসে প্রচুর বিশৃঙ্খলা করেন, ঠিকমতো স্ক্রিন শেয়ার করতে পারেন না, আপনারা কথা বলেন, ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাপক নয়েজ আসে, স্ক্রিন শেয়ার করতেছেন কেটে দিতে পারতেছেন না, ইডা করতেছেন উডা করতেছেন। তো এই কারণে আসলে ক্লাস রেকর্ডটা আসলে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার মতো নয়। তো ক্লাসে ব্যাপক বিশৃঙ্খলা আছে, এবং পরবর্তীতে আপনারা যে বিশৃঙ্খলাগুলো করেন, পরবর্তীতে আমি যখন এই বিশৃঙ্খলাগুলো সব রেকর্ড করে যখন ইউটিউবে দিই, আপনারাও এই ভিডিওটা দেখে শান্তি পান না, নিজেরাই বুঝবেন না আপনারা। তো আমরা ক্লাসে যখন থাকবো, যখন কথা বলার দরকার হবে তখন আমরা আনমিউট করে কথা বলবো, তারপর সঙ্গে সঙ্গে মিউট করে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে
আজকে এই পর্যন্তই। আগামীকাল মানে আজকে অলরেডি শুক্রবার হয়ে গেছে। তো আগামীকাল শুক্রবারে আমাদের পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।